বাঙালি কথক ইউটিউব চ্যানেলে আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ফেরিওয়ালা। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম 19শে মে 1908 সালে। তাঁর প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথাসাহিত্য যে কয়েকজন লেখকের হাতে সাহিত্য জগতের নতুন এক বৈপ্লবিক ধারা সূচিত হয়, মানিক বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম। তার মূল রচনার বিষয়বস্তু ছিল মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা, শ্রমজীবী মানুষের সংগ্রাম, নিয়তিবাদ ইত্যাদি। জীবনের ক্ষুদ্র পরিসরে তিনি রচনা করেন 40টি উপন্যাস ও 300টি ছোট গল্প। তাঁর রচিত পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উপন্যাস ও অতসী মামি, প্রাগ ঐতিহাসিক, ছোট বকুলের যাত্রী ইত্যাদি গল্প সংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়। ইংরেজি ছাড়াও তাঁর রচনাসমূহ বহু বিদেশি ভাষায় অনুবাদিত হয়েছে। 1956 সালের 3রা ডিসেম্বর মাত্র 48 বছর বয়সে বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী এই কথা সাহিত্যিকের জীবন অবসান হয়। আজকের এই গল্পটি আমরা নিয়েছি ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত বই উত্তরকালের গল্প সংগ্রহ বইটি থেকে। বইটি সপ্তম মুদ্রিত হয় 2008 সালের সেপ্টেম্বর মাসে। তাহলে শুরু করা যাক আজকের গল্প ফেরিওয়ালা। বর্ষাকালটা ফেরিওয়ালাদের অভিশাপ। 2 মাসে বর্ষা হয়রানির একশেষ করে। পথে ঘুরে ঘুরে যাদের জীবিকা, তাদের প্রায় পথে বসিয়ে দেয়। না ঘুরলে পয়সা নেই ফেরিওয়ালার, তার মানেই কোনো মতে পেট চালানোরও বরাদ্দ নেই। আকাশ পরিষ্কার দেখেই জীবন বেরিয়েছিল। ঘণ্টা 2 ঘুরতে না ঘুরতেই বৃষ্টি নেমে এসেছে। পুরনো জীর্ণ বাড়িটার ঢাকা বারান্দায় আশ্রয় নিয়ে মনে মনে সে বর্ষাকে অভিশাপ দেয়, কিন্তু দেহটা যেন সায় দিতে রাজি হয় না। খানিকক্ষণ বিশ্রাম করার সুযোগটাকে সাগ্রহে বরণ করতে চায়। দিন দিন যেন আরও বেশি বেশি দুর্বল হয়ে যাচ্ছে শরীরটা। বর্ষা বাদ সেধেছে রোজগারে, সেজন্যই কি খাওয়া দাওয়া আরও কমে যাচ্ছে আপনা থেকে। এক কাঁধের শাড়ি চাদর আর অন্য কাঁধের গামছাগুলির ওজন খুব বেশি নয়। ভারী হওয়ার মতো মাল সে পাবে কোথায়? এই সেদিন পর্যন্ত শুধু গামছাই ফেরি করত। কয়েক মাস যাবৎ কিছু শাড়ি আর বিছানার চাদর নিয়ে বেরোয়। তবু এইটুকু ওজন কাঁধে নিয়ে ঘুরতে না ঘুরতেই গায়ের জোর ফুরিয়ে আসে। হাঁটতে রীতিমতো কষ্ট হয়। শাড়ি চাদর গামছা চাই বলে হাঁক দিতেও যেন দমে কুলোয় না, বুকে লাগে, কাশিও আসে। শাড়ি আছে, পাশের দরজার একটা পাট খুলে দাঁড়িয়েছে 6-7 বছরের হাফ প্যান্ট পরা একটি মেয়ে। কিন্তু জিজ্ঞাসাটা তার নয়। দরজার আড়াল থেকে মেইলি গলায় প্রশ্নটা এসেছে, শাড়ি আছে মা, নেবেন? কই দেখি। একদিকে মিহি কালো আর অপরদিকে লাল টুকটুকে পাড়ওয়ালা মিহি শাড়িটা জীবন মেয়েটির হাতে তুলে দেয়। তার সাধারণ মোটা তাঁতের শাড়ির মধ্যে এটি সবচেয়ে সেরা এবং সবচেয়ে দামি কাপড়। আজ প্রায় 12 দিন কাপড়টাকে নিয়ে ঘুরছে, বিক্রি হয়নি। দাম শুনে সবাই ফিরিয়ে দেয়, দরদস্তু পর্যন্ত করে না। এখানে তাই ঘটে। দাম শোনার পর ফিরে আসে কাপড়টা। কম দামের মাল নেই। 3-4খানা রঙিন তাঁতের শাড়ি মেয়েটির হাতে ভেতরে যায় আর আসে। আসল দরদস্তু শুরু হলো লাল পাড় ফিকে সবুজ জমির
শাড়িটা নিয়ে। জিনিসটার গুণকীর্তন করতে করতে জীবন 10 টাকা থেকে নামে, অপরপক্ষ 4 টাকা থেকে অল্প অল্প করে ওঠে, রফা হয় 6 টাকায়। দর করতে মেয়েরা পাকা হয়ে উঠেছে। ফেরিওয়ালাকে একেবারে অর্ধেকের চেয়ে কম দাম বলতে পুরুষ মানুষের সংকোচ হয়, মেয়েদের একবারও ভাবতে হয় না। 1টি টাকা আর সিকি 2 মিলিয়ে মেয়েটি 2টি টাকা তুলে দেয় জীবনের হাতে। বাকিটা 2 দিন পরে নিও। ধার তো দিতে পারবো না মা, সামান্য কারবার, দাম ফেলে রাখলে পোষায় না। বাকিতে মাল দিতে হয় জীবনকে। দুপুরবেলা ঘরের মেয়েদের সঙ্গে কেনা বেচা। মেয়েদের হাতে শুধু টাকা না থাকার জন্য নয়, টাকা থাকলেও অনেক সময় কর্তাকে দিয়ে কেনাটা আগে মঞ্জুর করিয়ে নেওয়ার জন্য বাকিতে নেওয়া দরকার। না মঞ্জুর হলে যাতে ফিরিয়ে দেওয়া চলে পরের দিন। অচেনা বাড়ি, অচেনা মানুষ হলেও এটা মেনে নিতে হয় ফেরিওয়ালাকে। দুয়ারের কাছে বসে ঘর সংসারে যেটুকু দেখা যায় দেখে, আর সামনে এসে যে মানুষটা জিনিস পছন্দ করে কেনে তার বেশভূষা চালচলন থেকে ফেরিওয়ালা আঁচ করে নিতে পারে ধারে মাল রেখে যাওয়া নিরাপদ কিনা। কিন্তু এভাবে ফেরিওয়ালার সামনে বেরোতে লজ্জা করাটা রহস্যজনক, অস্বাভাবিক ব্যাপার। ফেরিওয়ালাকে মেয়েরা লজ্জা করে না, ভয়ও করে না। এই অবস্থায় টাকা বাকি রাখা যায় না। কাল পরশু এসে হয়তো শুনবে, কই এ বাড়িতে কেউ তো কাপড় রাখেনি তোমার কাছে, কাকে তুমি কাপড় দিয়েছ, কে রেখেছে তোমার কাপড়? ভেতর থেকে আবার মেয়েলি গলায় মিনতি মেশানো উপরোধ আসে, 2 দিন বাদে এলে ঠিক পেয়ে যাবে। বাকিতে দিতে পারবো না মা। কয়েক মুহূর্ত চুপচাপ কাটে। তারপর দরজা দুটির পাট খুলে এসে দাঁড়ায় শ্যামবর্ণ একটি বউ। লাল পাড় ফিকে সবুজ জমির নতুন শাড়িটাই সে পরেছে। করুণ কণ্ঠে বলে, মা বলে ডেকেছ, বাকি না রেখে গিয়ে পারবে না বাবা, গা থেকে খুলে দিতে হবে। তোমার সামনে আসতে পারিনি, তোমার কাপড়টি পরে তবে এলাম। এই জুলুমের প্রতিকার নেই। ঘণ্টাখানেক পরে বৃষ্টি ধরে। জীবন বিরস মুখে পথে নেমে যায়। শহরতলির শহরে আর গাঁয়ের পথে পথে ধীরে ধীরে হাঁটে আর মাঝে মাঝে হাঁক দেয়। শহর আর গ্রাম শহরতলিতে একাকার হয়ে যায়নি এখনো, পাশাপাশি ঘেঁষাঘেঁষি হয়ে এসেছে। এখানে ওখানে মিশে গেছে খানিকটা। শুধু একটা ইটের প্রাচীরের ব্যবধান হলেও পানাপুকুরটা খাপ খায়নি নতুন ছকছকে সিনেমা হলটার সঙ্গে। কত রকমারি জিনিস, কত ফেরিওয়ালা যে পথে নেমেছে শহরতলির, কিন্তু জীবন জানে তার হাঁক শুনে, ছিটকাপড় সায়া ব্লাউজওয়ালার হাঁক শুনে সবচেয়ে বেশি উৎসুক মুখ উঁকি দেয় জানালা দিয়ে। তারাই আকর্ষণ করে সবচেয়ে বেশি লুব্ধ দৃষ্টি। সন্ধ্যার আগে শান্ত অবসন্ন দেহে জীবন শহরতলির সীমান্তে তার ঘরের দিকে পা বাড়ায়। অ্যালুমিনিয়ামের বাসনের ঝাঁক মাথায় একজন এগিয়ে আসছে তারই মতো শান্ত পায়ে। দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, শাড়ির দাম কত ভাই? 13-14 জোড়া হবে। 13-14? 11 টাকার নিচে নেই। সে নীরবে পাশ কাটিয়ে চলে যায়। বিনা সাগ্রহে জিজ্ঞাসা করে, কিরকম হলো? সুবিধে নয়, প্রায় ছেঁড়া ন্যাকড়া হয়ে গেছে বিনার কাপড়টা। ঘরে সে এটাই পরে। চৈতন্যবাবুর বাড়ি খাটতে যাওয়ার জন্য একমাত্র সম্বল একখানি আস্ত কাপড় সে যত্নে তুলে রেখেছে। আপিসে যাওয়ার জন্য ওদিকের ঘরের অঘরের মতো একটি ধুতি, পাঞ্জাবি আর গেঞ্জি, সেটি প্রাণপণে বাঁচিয়ে চলার মতো। টেনে টুনে যতদিন চালানো যায়। গামছা আর শাড়ি চাদরের বোঝা নামিয়ে জীবন চৌকিতে টান হয়ে শুয়ে পড়ে। বিনা ভূমিকা শুরু করে দেয়, শুনলে তো তুমি রাগ করবে, কিন্তু কি করব বলো, উপায় ছিল না। অ্যালুমিনিয়ামের একটা হাঁড়ি কিনেছি ফেরিওয়ালার কাছে। একটু থেমে বলে, আগের হাঁড়িটা ফুটো হয়ে গেছিল কদিন, তোমার রকম সকম দেখে আমি বাপু বলতে ভরসা পাইনি। ভাত তো রাঁধতে হবে, মাটির হাঁড়িতে চালা রাখতাম, কদিন সেটিতেই ফুটিয়েছি।
আজ সকালে সেটিও ফেঁসে গেছে। জীবন কিছু বলে কিনা শোনার জন্য খানিকক্ষণ থামে, আবার বলে, একটু চালাকি করে বাকিতে রেখেছি। এটুকু হাঁড়ি, তার দাম 7 সিকে। দরদস্তুর করে 5 সিকিতে রাজি করালাম। তা 5 সিকি পয়সাই বা দিই কোত্থেকে? বললাম, ফুটো ফাটা আছে কিনা দেখে কাল দাম দেব। কিছুতেই বাকিতে দেবে না। কি করি? উনুনটা ধরেনি ভালো করে। হাঁড়িটা চটপট মেজে জল আর চাল দিয়ে ধোঁয়ার মধ্যেই চাপিয়ে দিলুম। ভেতরে ডেকে এনে দেখালাম, বললাম, কি করি বলো? উনুনে চাপিয়ে দিয়েছি, ধারে না দিলে উনুন থেকে নামিয়ে দিতে হয়। গজগজ করতে করতে চলে গেল। নতুন হাঁড়িতে ভাত রান্না হচ্ছে, তাতে কি একটু নতুনত্ব লাগবে? বোটকা গন্ধটা একটু কেটে যাবে, ঠান্ডা হয়ে আস্তে আস্তে কড়কড়ে হয়ে যাবে না তো? অবসাদ কল্পনা তো কেমন ছেলে মানুষই রং লাগিয়ে দেয়। বাচ্চা দুটোর সঙ্গে বসে ঢ্যাঁড়স চচ্চড়ি আর ডাল দিয়ে ভাত খেয়ে জীবন ঘুমিয়ে পড়ে। সকালে মুষলধারে বৃষ্টি শেষ রাতে নেমেছে। টুপটাপ জল পড়ে পড়ে ঘরের ভেতরটা অর্ধেক ভেসে গিয়েছে। ছাতাটা একটু কাত হয়ে আছে একদিকে। কে জানে এভাবেই তৈরি হয়েছিল কিনা, অথবা প্রাচীনত্বের ফল। ধসে পড়ুক আর যাই হোক, ভাগ্যে ছাতাটা একটু কাত করা। একপাশে জল ছুঁয়ে এলেও সরাসরি ঝরে না পড়ে ছাতায় বেয়ে খানিকটা গড়িয়ে গিয়ে ঝরে। তাই চৌকিটা রক্ষা পায় ছেঁড়া তোষক, বালিশ, জামা কাপড়ের সঙ্গে নতুন শাড়ি, চাদর, গামছা আর বাচ্চা দুটো। জীবন ভেবেছিল খুব ভোরে বেরিয়ে পড়বে, মাল নিয়ে সরাসরি গিয়ে বউটার স্বামীটাকে পাকড়াও করে কাপড়ের বাকি দামটা আদায় করে ছাড়বে। কিন্তু সব দিক দিয়ে সত্যতাই যদি না করবে, তবে আর বর্ষাকাল কিসের? কে জানে সারাদিন আজ এই বৃষ্টি ধরবে কিনা। বিনা গোমরা মুখে বলে, এর মধ্যে কি করে কাজে চায়? কামাই করলে গিন্নি আবার খেপে যায়। বিনার গায়ের রং শ্যাম, হাজায় হাজায় হাতে পায়ের আঙ্গুলগুলো সাদা হয়ে গেছে। দেখে মনে হয় হাতে পায়ে বুঝি মরণ দশার পচন ধরেছে। জীবন বলে, গিন্নি খেপে যাবেন, বর্ষা হলে মানুষ করবে কি? চৌকিতে গুছিয়ে রাখা নতুন শাড়িগুলোর দিকে চেয়ে বিনা বলে, তুমি তো বলেই খালাস, পুজোর কাপড় না দেওয়ার ফিকিরে আছে। পরশু একবেলা কামাই করেছিলাম, তাতেই শাসিয়ে দিয়েছে। কামাই করলে পুজোর কাপড় পাবে না বাছা, এই বলে রাখলাম। না দেয় না দেবে, আমরা ভিখারি নই। ভিখারি কিসের? সব ছিঁড়াই পায়। সারা বছর কাজ করলে 2খানা কাপড় দিতেই হবে। জীবন মৃদু হেসে বলে, এ তো আগের নিয়ম গো, এবার কচনা পাই দেখো। নিয়ম বলে কিছু আছে দেশে? নইলে লেখাপড়া শিখে গামছা ফেরি করি, তোমায় ঝিগিরি করতে হয়। বিনা নিঃশ্বাস ফেলে বলে, জানো, গিন্নি টের পেয়েছে তুমি আমায় অন্য ঘরে খাটতে দেবে না, নইলে এত তেজ দেখাতে সাহস পেত না। অন্য ঝিরা কোথায় কোথায় কাজ করছে, আজ এ বাড়ি কাল ও বাড়ি কাজ করছে। মুখ আবেদনের ভঙ্গিতে বিনা চেয়ে থাকে, কিন্তু জীবনের কাছ থেকে কোনো সাড়া শব্দ মেলে না। অন্য ছিদের মতো এ বাড়ি সো বাড়ি কাজ করে বেড়ানোর অনুমতি সে বিনাকে দিতে পারবে না। ঘরের কাছে হারাধন বাবুর বাড়ি, বুড়ো হারাধন ছাড়া দ্বিতীয় পুরুষ নেই। বউকে সেখানে কাজ করতে দিতে হয়েছে, তাই যথেষ্ট। তাকে পুরোপুরি ঝি বানিয়ে আর কাজ নেই। অঘরের 8 বছরের ছেলে ভোলা এসে বলে, বাবা একটা বড় গামছা চাইল, মাস কাবারে দাম দেবে। ধারে দিতে পারবো না। ভোলা ফিরে যায়, আবার এসে গামছার দামটা জিজ্ঞাসা করে যায়। তারপর কোমরে ছেঁড়া বিছানার চাদর জড়িয়ে অঘর নিজেই আসে, বলে, জানো হে জীবন, বন্ধুর দোকানে চিরকাল বাকিতে গামছা কিনেছি, আজ বিপাকে পড়ে তোমার কাছ থেকে নগদ দামে কিনতে হলো। গামছা পর্যন্ত চুরি চায়? হ্যাঁ, তাও 1 মাসের উপর ব্যবহার করেছি। চুরি গেছে?
তবে কি, কাজে যাওয়ার একটি কাপড় সম্বল, গামছা পরে নাইতে চায়। কে মেরে দিয়েছে কে জানে। আমার গামছা ব্যবহার করে তোর যেন গাঁটে ব্যথা হয়। ভাবলাম দুত্তুরি, ন্যাংটো হয়েই নাইতে চায়। তা কেমন লজ্জা করতে লাগলো। অঘর ফোকলা মুখে হ্যাঁ হ্যাঁ করে হাসে। আপনার লুঙ্গিটার কি হলো? সেটাও চুরি গেছে বলতে পারো। ঘরের মানুষই চুরি করেছে, এই যা তফাৎ। লুঙ্গিটা কি জানো ভায়া, স্ত্রীর লজ্জা নিবারণ করছে। ভালো একটা শাড়ি তোলা ছিল, বড্ড পাতলা, সেইটি পরতে হলো। তা বলে কি না লজ্জা করে। তোমার লুঙ্গিটা দাও, সায়ার মতো পরবো। এক মেয়ে পার করেছিস, আরেক মেয়ে বিয়ের বয়স হলো, তোর লজ্জা কিসের? ওসব পাট চুকিয়ে দিলেই হয়। তা লজ্জাবতী লতারা মরলেও কি তা বুঝবে? অঘোর আবার শব্দ করে হাসে। জীবনের শাড়ি কটার দিকে চেয়ে থেকে বলে, বাকিতে দিলে একটা শাড়ি রাখতাম। তা বাকিতে তো তুমি দেবে না ভায়া। জীবন খানিক চুপ করে থেকে প্রশ্ন করে, অফিস থেকে ফিরে পরবেন কি? গিন্নি যদি লুঙ্গিটা ফেরত দেন সেটা পরব, নইলে তোমার এই গামছা ততক্ষণে শুকিয়ে যাবে। অঘর চলে গেলে বিনা সুধায়, ঘরে বসে কত রোজগার হলো? রোজগার কোথায় হলো? এক বাড়িতে থাকি, পাড়া তো দামেই দিতে হলো। হা কপাল, আমি ভাবলাম ঘরে বসে বসে বউনি হলো। বৃষ্টিটা আজ ধরলে হয়, আজ বেরোলে সব কাপড় বিকিয়ে যাবে। জলের ফোঁটা বাঁচিয়ে উনুনটা পাতা হয়েছে। পুঁই শাক করতে বসে নিজের গাটাকে একবারে বাঁচাতে পারেনি। টপ টপ করে বাঁ কাঁধে জল পড়েছে। এবেলা শুধু পুঁই শাকের চচ্চড়ি, বাড়িতে ডাল নেই এক দানা। হাত একেবারে শূন্য নয় জীবনের। কয়েকদিনের মাল বেচার টাকা বাক্সে জমা আছে। টাকা আছে, কিন্তু ডাল ও তরকারি এমনভাবে একটু বেশি কেনার উপায় নেই যাতে আকাশ ভেঙে বর্ষা নামলে একটা বেলা চলে যায়। ওই টাকায় মাল কিনতে হবে। টাকা আছে, খরচা করা যাবে না। এই অবস্থায় এ যে কি অসহ্য সংযম মানুষের। জীবন ছাড়া কে বুঝবে? দুপুরে বৃষ্টি থামে, মেঘ সরে গিয়ে বেরিয়ে আসে নীল আকাশ, রোদ ওঠে কড়া। জীবন বেরোনোর জন্য তৈরি হয়। বিনা বলে, ভাতের হাঁড়ির দামটা রেখে যাও, আজ দাম না পেলে এসে গাল দিয়ে যাবে। হাঁড়ির দামটা তার হাতে দেবার সময় জীবন ভাবে, সেও যদি বাকি টাকার জন্য গাল দিতে পারত ওই বউটাকে। কাঁধের পসরা চাপিয়ে সে বেরিয়ে যাবে। অঘরকে জামা কাপড় পরে ঘর থেকে বের হতে দেখে জিজ্ঞাসা করে, অফিসে যাচ্ছেন দাদা? যা বৃষ্টি, কি করে যাই বলো? অঘরের তবে ভালো অফিস, বৃষ্টির দোহাই মানে। কোন দিকে যাবেন? অফিসেই যাচ্ছি। ফেরিওয়ালাকে পাড়া বদলাতে হয় রোজ। একদিন যে পাড়াটা চষে, কয়েকদিন বাদ দিয়ে তবে আবার সে পাড়ায় আসতে হয়। সকাল থেকে বৃষ্টির কথায় বিশ্রাম পেয়েছে জীবন। পা চালিয়ে দেয় দূরের সবচেয়ে ঘনবদ্ধ পাড়াটার দিকে। ওদিক থেকে বাজারটা খানিকটা কাছে হয়, কিন্তু সেজন্য কিছু এসে যায় না। মেয়েরা কাপড় গামছা কিনতে দোকানে যায় বটে আজকাল, এ পাড়ার মেয়েরা কমই যায়। বসতি খুব ঘন, গাদাগাদি করা মধ্যবিত্তের অনেকগুলি অন্তঃপুর। গামছা বিছানা চাদর চায়, গামছা বিছানা চাদর চায়। ভালো নরম সুতির গামছা সুতির চাদর আছে নেবেন গো। হাঁক শুনে এক দোতলার বাড়ি থেকে জীবনকে ডেকে 4-5টি মেয়ে বউ কাপড় দেখছে। বাইরে আরেকজনের হাঁক শোনা যায়, ছিট কাপড় সায়া ব্লাউজ চাই, ছিট কাপড় সায়া ব্লাউজ চাই। তাকেও ডেকে আনে মেয়েরা। কাঁধে ছিটের থান আর পিঠে সায়া ব্লাউজ ফ্রকের পুটলি নিয়ে অফিসের কেরানি অঘরকে ফেরিওয়ালাদের দুপুরবেলা আসরে নামতে দেখে জীবন হাঁ করে চেয়ে থাকে। অঘর হেসে বলে, অবাক হচ্ছে ভায়া, দুজনেরই বিক্রি হয়।
জীবনের লাল কালো পাড়ের শাড়িটা কিনে নেয় মধ্যবয়সী একটি বউ। ভালোই লাভ থাকে জীবনের। অঘরও বেচে দুটি ব্লাউজ। তার রকম সকম দেখে বোঝা যায় আজই সে হঠাৎ ফেরি করতে নামেনি। সেও পাকা ফেরিওয়ালা। একসাথে পথে নেমে অঘোর বলে, কমাস চাকরি গেছে, চাকরি জোটে না, কি করি? ভাবলাম তোমার রাস্তায় ধরি, বসে খেলে চলবে কেন? তা গোপন করছেন কেন? ফেরি করেন বলে লজ্জা হয় নাকি দাদা? লজ্জা না কচু পড়া, যার পেট চলে না তার লজ্জা। কি জানো, মেয়েটার একটা সম্বন্ধ ঠিক হয়ে আছে। শ্রাবণের শেষ তারিখে বিয়ে। অফিসে কাজ করি জেনে মেয়েটাকে পছন্দ করেছে। জামা ফেরি করি শুনলে যদি পিছিয়ে যায়, এই ভয়ে ফাঁস করিনি কিছু। যাবার সময় বন্ধুর দোকানে মালপত্র রেখে যায়, ঘরে নিয়ে যায় না। তুমি যেন আবার 5 জনের কাছে ফাঁস করে দিও না ভাই। জেনেও কি তা করতে পারি দাদা? ভদ্রলোক সেজে থেকেই মেয়েটাকে পার করি, তারপর দেখা যাবে। মেয়েটার শ্বশুর বাড়ির সামনে গিয়ে চিট কাপড় সায়া ব্লাউজ হাঁকবো। দাঁড়িয়ে গল্প করার সময় নেই, দুদিকে পা চালায়। আরেকটা দিন শেষ হয়ে আসে। বর্ষার রাতখানা, বৃষ্টিহীন দিন। ঘরের দিকে পা বাড়ায় জীবন। পরিশ্রান্ত শরীর ভেঙে এলেও একটু ঘুর পথ দিয়ে খানিকটা বেশি হাঁটতে হলেও অবসন্ন শরীরটাকে সেই বউটির বাড়িতে একবার সে তাগাদা দিয়ে যাবে। ওর স্বামী যদি কাজ থেকে ফেরে তবে তো কথাই নেই। বারান্দার মাঝামাঝি বাড়িটার প্রধান দরজাটা খোলাই ছিল। বারান্দায় বসে সিগারেট টানছে খালি গায়ে পাজামা পরা একটি যুবক। পাশের দিকে বন্ধ দরজাটা দেখিয়ে জীবন বলে, এ ঘরের বাবু আছেন? সে উদাসভাবে বলে, বোধহয় আছে, দেখো। কড়া নাড়াতে দরজা খুলে উকি দেয় সেই মেয়েটি। তোমার বাবা আছে খুকি? বাবা তো বেরোয়নি, বাবার জ্বর। ভেতর থেকে পুরুষের গলা শোনা যায়। কে রে রাধে? সেই কাপড়ওয়ালা। গায়ের একটা জীর্ণ শতরঞ্জি জড়িয়ে ভেতরের মানুষটা জীবনের সামনে এসে দাঁড়ায়। অ্যালুমিনিয়ামের বাসনে সেই ফেরিওয়ালাকে রক্তবর্ণ চোখ নিয়ে সামনে দাঁড়াতে দেখে নিজের পাওনার টাকাটার বদলে প্রথমেই জীবনের মনে আসে সেই কথা যে লোকটার খুব জ্বর। কদিনের মধ্যে বিনার কাছে হাঁড়ির দাম সে চাইতে যেতে পারবে না। আর এখানেই শেষ হলো আজকের গল্প, ফেরিওয়ালা। হ্যাঁ, আপনাকেই বলছি, বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাঙালি কথক ইউটিউব চ্যানেলটিকে, আর বাড়িয়ে তুলুন আপনার বাংলা গল্পের প্লেলিস্ট। নমস্কার।